নমস্কার বন্ধুরা, হরগড়ি পাইস চ্যানেলের নতুন একটি আপডেটস নিয়ে চলে এসেছি। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন প্রভাকর সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আর এটা শুনে রুদ্র বলে, তুমি এখন চলে যাচ্ছ? প্রভাকর বলে, এখন তো আমার কোনো দরকার নেই, সব কাজ তো হয়েই গেছে। পরীক্ষার মধ্য দিয়েই তো দি নিজেকে চিনতে পারছে, নিজেকে ফিরে পাচ্ছে আবার। আর তুমি দেখলে না, আজকের পরীক্ষার পর তোমার ঠাম্মির মনেও একটা আশঙ্কা জেগেছে। সবাই একটু একটু করেও বুঝতে পারছে, ও বুঝে গেছে যে ও আর বেশি দিন এই নাটকটা করে রাখতে পারবে না, এক না একদিন ওর মুখোশটা খুলবেই। রুদ্র বলে, হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু তা বলে তুমি চলে যাবে? প্রভাকর বলে, আমি একটা মুখ্যম কাজে যাচ্ছি, আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি। এতদিন ধিকে ফিরে পাওয়ার পরও মা তীর্থে চলে যাবে, এটা তো হয় না, তাও এতদিনের জন্য। তাই আমার সন্দেহ হচ্ছে ভাস্কর খুন তো করবে না, কারণ সব সম্পত্তি মায়ের নামেই রয়েছে, মাকে কোথাও একটা আটকে রেখেছে। বলে, তুমি আমার জীবনে দেবদূত হয়ে এসেছো, তুমি আজ যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তো আমি কোনোদিন সত্যিটা জানতেই পারতাম না। তখন প্রভাকর বলে, আমি এই ধন্যবাদের উপযুক্ত নই, আমি অনেক পাপ করেছি, আর সেদিনই এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো যেদিন তার আসল নাতনিকে আমার মায়ের কাছে ফিরে দেব, আর যেদিন আমি আমার মাকে এই বাড়িতে আবার ফিরে আনবো। যেদিন ধি তার অতীতের কথা জানতে পারবে, পরিচয়টা জানতে পারবে, সেদিন আমার মায়ের এখানে থাকাটা দরকার। আর হ্যাঁ, আমি কিন্তু ভাস্করকে বাজারে দেখেছিলাম, আর প্রভাকর দুজনে মিলে কিন্তু এখন ধিয়ের ক্ষতি করতে চাইবে। প্রভাকরকে কথা দেয় যে আমি আমার ধিকে আগলে রাখবো, কোনো ক্ষতি হতে দেব না। এরপর প্রভাকর রুদ্রকে একটা উপহার দিয়ে সেখান থেকে চলে যায়, আর বলে যে আমি আমার মাকে নিয়ে আবারও ফিরবো, আমি ঠিক ফিরবো। অন্যদিকে দেখা যায় যে পিয়া স্পাই রেকর্ডর নিয়ে রুদ্রদের ঘরে চলে যায় এবং সেটা কোথায় রাখবে সেটাই ভাবছিল। তখনই পিয়া কারোর আসার পায়ের শব্দ পায়। তখন পিয়া এটাই বলতে লাগে, যদি কেউ আমাকে দেখে নেয় তাহলে তো ভাববে যে আমি এখানে কিছু একটা করতে এসেছি। পিয়া ভয় পেয়ে লুকিয়ে পড়ে। আর তখনই দেখা যায় যে ঘরে গৌরী এসে কিছু কাগজপত্র গুছোচ্ছিল। তখনই দেখা যায় যে রুদ্র সেই মুহূর্তে চলে আসে। রুদ্র চলে আসায় পিয়া সেই ঘর থেকে বেরোতে পারে না, আর সে এটাই ভয় পেয়ে ভাবতে লাগে যে রুদ্র এখন চলে এসেছে, এখন আমি কি করে এই ঘর থেকে বের হব। এরপর গৌরী রুদ্রকে দেখার মাত্রই রুদ্রকে প্রশ্ন করে যে আপনি আমার স্বপ্নের বিষয়ে কি করে জানলেন, আপনি কি করে জানলেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখব? আপনি সেদিনকে বললেন না যে আমি কোনো এরকম কাউকে দেখেছি না যার কোমরে গামছা বেঁধে ও রান্না করছে, আমি ঠিক দেখেছি এরকম স্বপ্ন, আপনি কি করে জানলেন? আপনি কি কিছু জানেন আমার সম্বন্ধে? জানলে বলুন না, আপনি কি জানেন, সত্যিটা বলুন আমাকে। এরপর রুদ্র কিছু বলেনি। রুদ্র বলে, হ্যাঁ আমি তো সেদিন জানতে চেয়েছিলাম এরকম কিছু কি দেখেছো? তখন গৌরী বলে, হ্যাঁ আমি দেখেছি, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম তখন আমি সবটাই দেখেছি, আর সেই রান্নাগুলোই দেখেছি যেগুলো আপনি রাত্রে বললেন। আচ্ছা, আপনি এইগুলো আমাকে কেন বললেন? আপনি তো নিজের ধিকে খুঁজে পাওয়ার জন্য এই সমস্ত কিছু করছেন, তাহলে আপনি এই সময়ের মধ্যে আমাকে কেন জড়াচ্ছেন? এইসব শুনে পিয়া ভয় পেয়ে যায় যে সর্বনাশ, আস্তে ধীরে তো গৌরীর সব কিছু মনে পড়ে যাচ্ছে। ও এটা জানতে পারবে না তো যে ওই হচ্ছে আসল দি? তাহলে তো সবার সামনে আমার মুখোশটা খুলে যাবে। না না, যে করেই হোক যত তাড়াতাড়ি সম্ভব আমার গৌরীকে শেষ করে দিতে হবে। আর রুদ্র তাহলে জানে যে গৌরী হচ্ছে আসল ধি, ও গৌরীকে বলে দেবে না তো? কিছু কিছু স্মৃতি মনে পড়ছে, আর এটা দেখে রুদ্র খুবই খুশি হয়। কি পিয়া ভয় পেয়ে এটাই বলতে লাগে যে করেই হোক আমাকে সবকিছু ভাস্কর কাকাকে বলতেই হবে, আর ভাস্কর কাকাও এখন নেই, যে করে হোক আমাকে সবটা বলতেই হবে, আর এই গৌরীকে এখান থেকে একেবারে হাওয়া করে দিতে হবে। গৌরী রুদ্রকে সমানে প্রশ্ন করে যাচ্ছে। রুদ্রকে বলে, আপনি কি আমার বিষয়ে জানেন? আপনি কি জানেন যে এই ঘোষবাড়ির সাথে আমার কোনো না কোনো সম্পর্ক রয়েছে? বলুন না আমি কে। এরপর রুদ্র বলে, আমি তোমার বিষয়ে সবটা জানি। মনে মনে এটাই বলতে লাগে যে আমি তোমার জীবনে সব থেকে বড় সত্যিটা জানি, তুমিই হচ্ছ আমার আসল ধি। বলে, কি হলো, আপনি বলুন না, আপনি চুপ করে আছেন কেন? যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে আমাকে বলুন। গৌরী বলে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনি আমার বিষয়ে অনেক কিছু জানেন, অনেক কিছু, কিন্তু আপনি আমাকে বলছেন না। রুদ্র বলে, তুমি এই ঘোষবাড়ির বিষয়ে অনেকগুলো কথা জানো তাই না? এই ফাইলগুলো তুমি দেখার পর হয়তো তুমি সেটাই ভাবছো, সেটাই হয়তো স্বপ্ন দেখেছো। দেখতে পায় যে পর্দার আড়ালে কেউ না কেউ একজন লুকিয়ে আছে। রুদ্রকে বলে, 1 মিনিট দাঁড়ান। তখন পিয়াও বুঝে যায় যে গৌরী তার দিকেই আসছে। তখন পিয়া দেখতে পায় তার উপরে একটা সুইচ রয়েছে, আর সেই সুইচটাই পিয়া অফ করে দেয়, আর লাইটটা নিভে যাওয়ায় অন্ধকার রয়ে যায়, আর সেই অন্ধকারের মধ্যেই পিয়া সেখান থেকে পালিয়ে যায়। রুদ্র বলে, তুমি কি খুঁজছো? তখন গৌরী বলে, আসলে এখানে কেউ লুকিয়েছিল, আর লুকিয়ে লুকিয়ে আমাদের কথাগুলো শুনছিল। তখন রুদ্র বলে, এখানে কেউ কেন আসবে? তখন গৌরী বলে, হয়তো আমাদের কথাগুলো শুনেছে, কেন আসবে সেটা তো জানি না, কিন্তু আমি যে আপনাকে স্যার বলেছি সেটা শুনে নিয়েছে।
বলে সেটা তো কোনো সমস্যা নয়, কিন্তু তোমার বাকি কথাগুলো যদি শুনে থাকে তাহলে সেটা হচ্ছে সমস্যা। আমার তো এটাই ভয় হচ্ছে। গৌরী বলে কেন, আমার স্বপ্নের কথাগুলো শুনলেই কি সমস্যা হতে পারে? আমি তো ভেবেছিলাম দুপুরে সবার সামনে আমার এই স্বপ্নগুলো কথা বলবো। রুদ্র মনে মনে বলে তার জন্যই তো আমি তোমাকে বাধা দিয়েছিলাম। আমি চাই না যে তুমি সবার সামনে এই কথাগুলো বলো, আর যদি এটা শুনে থাকে তাহলে তো বিপদ আসতেই পারে। রুদ্র মনে মনে বলে সবার সব কিছু জানার আগে আমি চাই তুমি আগে নিজেকে চিনতে পারো ধি। রুদ্র বলে চলো, এখন রাত হয়ে গেছে, আমার আর ধীর প্রিয় খেলাটা খেলার সময় হয়ে গেছে। এদিকে দেখা যায় ঠাম্মি পিয়াকে একটা শরবত বানিয়ে দিয়েছে। ঠাম্মি বলে এটা খেয়ে নে, এটা খেয়ে নিলে তোর সব স্মৃতি মনে পড়ে যাবে, তোর তো দেখছি কিছুই মনে পড়ছে না। এরপর এদিকে পিয়া মনে মনে বলে আমি আসল ধী হলে তো আমার সব কিছু মনে পড়বে, কিন্তু আমি তো আসল ধী নই। আর এদিকে রুদ্র মনে মনে এটাই বলতে লাগে যে আজকেই হচ্ছে তোর নাটকের শেষ দিন পিয়া, তোর নাটক আর তোর মুখোশ আজকেই আমি সবার সামনে খুলে ধরবো। তুই সবাইকে ঠকিয়েছিস আর এর সাজা আমি তোকে দেব। তুই আমার ধীর পরিচয় আমার ধীর কাছ থেকে নিয়ে নিয়েছিস, তার জন্য তোকে সাজা পেতেই হবে। রুদ্র বলে কিরে ধী, আমি আর তুই ছোটবেলা তো প্রায় সময় একটা খেলাই খেলতাম, আর সেটা হচ্ছিল আমার পছন্দের খেলা, যেটা আমি আর ধী সবসময় খেলতাম। সেটা নিশ্চয় তোর মনে আছে, এটা তো ভোলার কথাও নয়। এরপর পিয়া এটা শুনে মনে মনে বলতে লাগে আমি তো ভাস্কর কাকাকে সবটা জানালাম, নিশ্চয়ই কিছু না কিছু একটা করবে। যদি কিছু না করতে পারে তাহলে তো আজকে আমাদের সব খেলাটা ফাঁস হয়ে যাবে, সবার সামনে আমাদের সব কীর্তিটা বের হয়ে যাবে। আর পিয়া মনে মনে এটাই বলতে লাগে যে ও তো বড় লোক বাড়ির ছেলে, পছন্দের খেলা কি হতে পারে, আর এটা নিয়ে সে ভাবতে থাকে। ওর পিয়া হঠাৎ চেঁচিয়ে বলে পিয়েছি, আমার মনে পড়ে গেছে সবটা। ঠাম্মি এটা শুনে খুশি হয়। ঠাম্মি বলে দেখিস এবার ধী সব কিছু মনে পড়ে গেছে। পিয়া এসে বলে তোর খেলা তো ফেভারিট খেলা হচ্ছে দাবা খেলা, তাই না? এটা শুনে রুদ্র হাসতে লাগে। পিয়া বলে কিরে রুদ্র, তুই হাসছিস কেন? রুদ্র মা বলে আরে এটা ওর প্রিয় খেলা নয়, ও তো দাবা দেখলেই আগে রেগে যেত, ও তো মোটেই পছন্দ করতো না, আর টানা দাবা খেলে যাবে তা কখনো হয়, এটা তো ঋতুরাজের। ওর পিয়া বলে আরে ধ্যাত, আমি হয়তো ভুলে এটা তুলে নিয়েছি, আমি জানি তো তোর পছন্দের খেলাটা কি, তোর পছন্দের খেলা তো হচ্ছে লুডো। এটা শুনেও রুদ্র হাসতে লাগে। রুদ্র বলে কি ঠাম্মি, তোমার শরবত তো কোনো কাজে দিল না, ওর তো কিছুই মনে পড়লো না, আমার প্রিয় খেলা হচ্ছে। আর তখনই গৌরী বলে লুকোচুরি। পর রুদ্র বলে হ্যাঁ একদম ঠিক, আমার প্রিয় খেলা হচ্ছে লুকোচুরি। এটা শুনে পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে যে গৌরীর তো সবই মনে পড়ে যাচ্ছে, এখন কি হবে। এরপর রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে আচ্ছা গৌরী তুমি কি করে জানলে? তখন গৌরী বলে ছোটবেলা বাচ্চারা তো এইরকমই খেলা খেলে, তাই আমি ভাবলাম যে লুকোচুরি হবে। রুদ্র মা জিজ্ঞাসা করে আচ্ছা খেলাধুলোর মধ্যে তো আরও অনেক নাম ছিল, কিন্তু তুই এই নামটাই কেন বললি বলতো? তখন গৌরী বলে কি জানি, আমার মনে হলো তাই আমি বললাম। এরপর এদিকে ঠাম্মি এটা চিন্তায় পড়ে যায় যে হিসেবটা কোনোভাবেই মিলছে না, আমার বারবার কেন জানি না মনে হচ্ছে যে। আর তখনই রুদ্র ঠাম্মিকে বলে কি ঠাম্মি তুমি কি বুঝতে পারলে, এই খেলাটাও তো গৌরী জিতলো তাই না? তখন ঠাম্মি বলে হ্যাঁ সে তো জিতলই, কিন্তু আন্দাজ করে বলা আর মনে করে বলা সেটা তো এক নয়, আর ও তো নিজে বলেছে যে ও অন্ধকারে ঢিল মেরেছে। এরপর রুদ্র মনে মনে বলে না ঠাম্মি, গৌরী একদমই অন্ধকারে তীর ছোড়েনি। মনে মনে এটাই ভাবে যে আজকের মধ্যে এই খেলাটা শেষ করতে হবে, চিরকালের মতো শেষ করে দিতে হবে। রুদ্র মনে মনে বলতে লাগে যে আজকের খেলার পরই আমি আমার দিকে পুরোপুরিভাবে ফিরে পাবো। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।